তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা হচ্ছে ফাইনাল প্রফে অসপির কাউন্সেলিং নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তা তোমরা সবাই জানো যে ফাইনাল প্রফে অসপিতে 10টা স্টেশন থাকে। তার ভিতরে যেমন প্রসিজিওরে সাধারণত অবস্টেট্রিক্স প্রসিজিওরই দেওয়া থাকে তোমাদের। অ্যাকচুয়ালি রিয়েলি ম্যাক্সিমাম টাইম একটাই থাকে, রেয়ারলি দুটো থাকে। আর একটা পার্টোগ্রাফ থাকে, আর একটা হচ্ছে দুটো কাউন্সেলিং থাকে। অবস থেকে একটা কাউন্সেলিং থাকে, গাইনি থেকে একটা কাউন্সেলিং থাকে। তাছাড়া কিছু স্ট্যাটিক কোয়েশ্চেন থাকে। স্ট্যাটিক কোয়েশ্চেনের ভিতরে দেখা গেছে তোমাকে একটা মেডিসিনের একটা ছবিও দিতে পারে, অথবা একটা অ্যাম্পুল বা একটা স্ট্রিপ, এনিথিং ক্যান বি গিভেন। এটা থাকছে। তারপরে কিছু কোয়েশ্চেন্স থাকছে, অথবা একটা ফিগার দেওয়া হলো, সেই সাথে কিছু কোয়েশ্চেন্স থাকছে। কোন একটা ইনস্ট্রুমেন্টের ছবি দেওয়া হলো বা ইনস্ট্রুমেন্টটা দেওয়া হলো, ওটা কিছু ছবি কোয়েশ্চেন্স থাকছে, এইভাবে আনসার করতে হয়। তাহলে আমরা আজকে মেনলি দা কাউন্সেলিং পার্টটা। তাহলে অপসের কিছু কাউন্সেলিং, অপসের একটা কাউন্সেলিং থাকবে, গাইনির একটা কাউন্সেলিং থাকবে। এখন অপসের কাউন্সেলিং এর ভিতরে সাধারণত কমন যে টপিক গুলো আছে, সেটি কমন টপিকস এর উপরে কাউন্সেলিং গুলো থাকে। যেমন অপসের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে কি হচ্ছে, যেমন অ্যান্টিনেটাল কেয়ার, পোস্টনেটাল কেয়ার, ব্রেস্ট ফিডিং, তারপরে a pregnant woman comes to you with IUD, the ultrasonography report, it is showing that there is IUD. অথবা হতে পারে the mother is complaining 33 weeks of pregnancy or 32 weeks of pregnancy and having parvaginal bleeding, and this is painless. অথবা থাকতে পারে there is parvaginal bleeding with severe abdominal pain. তো এইভাবে একটা, তার মানে দ্যাট ইজ এপিএইচ এর উপর একটা সিনারিও দিয়ে তোমাকে একটা কাউন্সেলিং দিতে পারে, অথবা আইইউডি এর উপর একটা সিনারিও দিয়ে কাউন্সেলিং দিতে পারে, অথবা তোমাকে ব্রেস্ট ফিডিং এর উপরেও সাধারণত একটা সিনারিও দিয়ে, যে এ মাদার হু ডেলিভার্ড 2 days back and come to you and wants seeking you the advice about the breastfeeding, এরকম একটা সিনারিও দিয়ে তোমাকে কাউন্সেলিংটা দিবে। আর গাইনির উপরে যদি আমরা চিন্তা করি, তো গাইনিও কমন যে কন্ডিশন গুলো আছে, তাহলে কমন কন্ডিশনস গুলো যেমন কন্ট্রাসেপটিভস, দিস ইজ ভেরি কমন। তা কন্ট্রাসেপটিভস এর যে কোনো একটা মেথডের উপরে কাউন্সেলিং তোমাকে বলতে পারে, অথবা একটা সিনারিও দিতে পারে, the newly married couple comes to you and give the advice about the contraception, অথবা the mother has delivered 7 days back or 1 month back and has come you to take advice about the contraception. তো একটা সিনারিও বেসড করে একটা অ্যাডভাইস দিতে পারে। অথবা a mother comes to you with a report with fibroid uterus, how will you manage? দেখা গেল বয়স দিয়েছে, তাহলে ফাইব্রয়েড ইউটেরাস যদি থাকে উইথ মেনোরেজিয়া যদি থাকে, তাহলে তোমাকে বয়সের উপরে ডিপেন্ড করে বা তার ফার্টিলিটি স্ট্যাটাসের উপরে ডিপেন্ড করে তোমাকে ট্রিটমেন্ট প্ল্যান করতে হবে। তাহলে ট্রিটমেন্ট প্ল্যান কি হতে পারে, আইদার হিস্টেরেক্টমি অর মায়োমেক্টমি। তাহলে তোমাকে কাউন্সেল অ্যাবাউট দ্য মায়োমেক্টমি, কাউন্সেল অ্যাবাউট দ্য হিস্টেরেক্টমি, এইভাবে একটা সিনারিও দিয়ে তোমাকে অ্যাডভাইস করবে যে মায়োমেক্টমি সম্পর্কে কাউন্সেল করো বা হিস্টেরেক্টমি সম্পর্কে কাউন্সেলিং করো। অথবা দেখা গেল যে দেয়ার ইজ এ টিউমার, ওভারিয়ান টিউমার, অ্যান্ড শি ইজ 32 years, অথবা শি ইজ 54 years, and counsel her about her condition and what are the treatment options for her, and counsel the patients. তাহলে এইভাবে তোমাকে সিনারিও দিয়ে অ্যাডভাইস দিতে পারে যে তুমি এখন কাউন্সেল করো। তাহলে এইভাবে আমাদের হচ্ছে খুব কমন টপিকস গুলোর উপরে কাউন্সেলিং। তবে তোমাদের কাউন্সেলিং এর জন্য ভয় পাবার কিছু নেই। তোমাদের যেটা মনে রাখতে হবে, যে কাউন্সেলিং যখন আসবে, মনে করবে যে টপিক সম্পর্কে তোমাকে কাউন্সেলিং এর জন্য বলা হয়েছে, তোমার টেক্সট বুকে সেই কাউন্সেলিং এর সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত যে হেডলাইনে কথাগুলো আছে, তোমাকে ডিটেইলস বলতে হবে না, হেডলাইনে যে কথাগুলো আছে সেই কথাগুলোর উপরেই তোমাকে কথা বলে যেতে হবে। এবং মনে রাখবে, কাউন্সেলিং এ চেকলিস্টে কি আছে তুমি জানো না। দেখা গেল যে তোমাকে অনেক বেশি কথা বলতে হবে। অনেক বেশি কথা বললে তাহলে যেটা হবে, চেকলিস্টে যেটা আছে সেটা তুমি কভার করতে পারবে, কিন্তু তুমি যদি অল্প কিছু বলে থেমে যাও, তাহলে কিন্তু তুমি আটকে যাবে। তুমি চেকলিস্টে তুমি ভাবছো যে আমি তো অনেক কিছুই বললাম, আমি তো অ্যান্টিনেটাল কেয়ারের
এইমস, অবজেক্টিভস এগুলো বললাম, ইনভেস্টিগেশনস এর কথা বললাম, তাহলে দেখা গেল যে তোমার ওই চেকলিস্ট হয়তো এইমস অবজেক্টিভ সম্পর্কে কোনো চেকলিস্টের ভিতর কোনো পয়েন্টসই নাই, যার ফলে তুমি এত কথা বলছো সেটা চলে গেল। সুতরাং তোমার এইম থাকবে যে আমাকে যখন কাউন্সিলিং বলা হবে যে সে টপিক গুলোর উপরে, টেক্সট বুকে যে হেডলাইনের উপরে কথাগুলো আছে সেগুলোকে আমাকে টাচ করে যেতে হবে। তারপরে ট্রিক্সটা হচ্ছে যেটা তোমরা হচ্ছে তোমাকে একজন সিমুলেটর থাকবে যে পেশেন্ট হিসেবে তোমার কাছে বসে থাকবে, আর একজন এক্সামিনার থাকবে, ওনার কাছে চেকলিস্টটা থাকবে। এখন এক্সামিনার তুমি যা বলছো সেটাতে চেকলিস্ট অনুযায়ী টিক দিতে থাকবে, আর সিমুলেটর যে থাকবে শি ইজ দ্য পেশেন্ট। তাহলে হি অর শি যে কোনো আমরা আমাদের ডক্টরদেরকে সে সিমুলেটর থাকবে, সে হচ্ছে তোমার পেশেন্ট। তাহলে তোমার সাথে কথা বলবে তার সাথে, তুমি এক্সামিনারের দিকে তাকানোর কোনো দরকার নেই, তুমি তার সাথে মানে she or he is your patient and then you talk with this patient। তাহলে পেশেন্টের সাথে তুমি কথা বলবে এবং পেশেন্টকে তোমার যেটা তোমার ট্রিক্স যেটা হবে, কিছুক্ষণ পর পরই তুমি যদি মনে করো যে আমার তো আর কিছু মনে পড়ছে না কি বলবো, তাহলে তুমি তাকে জিজ্ঞেস করো ডু হ্যাভ এনি কোয়েশ্চেন। আর আরেকটা জিনিস যে কাউন্সিলিং এ তোমরা বাংলায়ও বলতে পারো, ইংলিশেও বলতে পারো, বাংলা ইংলিশ মিক্সড করে বলতে পারো, তোমার কাছে যেটা সুবিধাজনক তুমি সেভাবেই তুমি এক্সপ্রেস করবে। তোমাকে কোনো রুল নাই যে আমাকে ইংলিশেই বলতে হবে, আমি বাংলা ইংলিশ মিলিয়ে বলছি অসুবিধা আছে, আমি শুধু বাংলায় বলছি অসুবিধা আছে, কিছু না। তুমি যেভাবে তাকে বুঝাতে পারবে দ্যাট ইজ দ্য কাউন্সেলিং। সুতরাং তাহলে আমরা হচ্ছে কিছু কিছু উদাহরণ নিয়ে আসি, তাহলে আমাদের কাছে আরো জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা অপস দিয়ে শুরু করি, অ্যান্টিনেটাল কেয়ার। তাহলে একটা মায়ের যখন তোমার কাছে অ্যান্টিনেটাল কেয়ারে আসবে, তুমি হয়তো আউটডোরে বসে আছো, তোমার কাছে অ্যান্টিনেটাল কেয়ারের জন্য এসছে, তাহলে তখন তোমার প্রথমেই মনে রাখতে হবে যে যে কোনো পেশেন্ট আসলেই ফার্স্ট কাজই হচ্ছে তাকে গ্রিট করা। তাহলে তাকে গ্রিট করবে, দেন ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তোমাকে ইন্ট্রোডিউস করবে। এখন তুমি বলতে পারো কি আমি কি ডাক্তার বলে ইন্ট্রোডিউস করবে? না, তুমি হচ্ছে পরীক্ষার সময় তুমি আই এম দ্য ফিফথ ইয়ার ফাইনাল প্রপ এক্সামিনি, সেইভাবে তুমি তোমাকে ইন্ট্রোডিউস করো। তাহলে তোমাকে ইন্ট্রোডিউস করলে এবং পেশেন্টটা যে প্রেগনেন্ট হয়েছে এই জন্য তাকে কি করবে? কংগ্রাচুলেট করবে, ইয়েস মাদার কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ বিকাম প্রেগনেন্ট, এন্ড তাকে থ্যাঙ্কস জানাবে, হ্যাঁ আপনি আসছেন অ্যান্টিনেটাল কেয়ারের জন্য, আমরা খুশি হয়েছি, থ্যাংক ইউ। তাহলে দিস আর দ্য প্রাইমারি কাজ। এই প্রাইমারি কাজগুলো তুমি আগে করবে, এই যে খুব সিম্পল জিনিস প্রাইমারি, এবং এগুলোর জন্য সবগুলোর জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল মার্কস থাকে। সুতরাং তোমাকে এই ইন্ডিভিজুয়াল মার্কস গুলো যে খুব সিম্পল কাজে তুমি কিন্তু ইন্ডিভিজুয়াল অনেকগুলো মার্কস তুমি ক্যারি করতে পারছো। তারপরে তোমার অ্যাকচুয়াল টাস্ক মিন্স তোমার টেক্সট বুকে যে কথাগুলো আছে সেই কথাগুলোর উপরে তোমাকে কথা বলে যেতে হবে। তাহলে তুমি যদি টেক্সট বুকের কথা চিন্তা করো সেভাবে যে আমাদের প্রথমেই থাকে অ্যান্টিনেটাল কেয়ারের ডেফিনেশন, এখানে ডেফিনেশন বলার কিছু নেই। তারপরে থাকছে কি এইমস এন্ড অবজেক্টিভস। তাহলে এইমস এন্ড অবজেক্টিভস মিন্স হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ অ্যান্টিনেটাল কেয়ার। তাহলে তোমাকে কথাটা বলতে হবে যে এইমস এন্ড অবজেক্টিভস না বলে তুমি তাকে তখন মাকে বলবে যে আপনি যে থ্যাঙ্কস যখন থ্যাঙ্কস জানানোর পরে যে আপনি অ্যান্টিনেটাল কেয়ারে আসার সুবিধাগুলো হচ্ছে, তখন সুবিধাগুলো যে আপনার যে সবকিছু আপনি যে ভালো আছেন সেটা আমরা জানতে পারবো। সেকেন্ড থিং যে আপনার যদি কোনো আপনি কি হাই রিস্ক কন্ডিশন কিনা সেটা, তার মানে তোমার দেখো বইতে কিন্তু আছে যে টু আইডেন্টিফাই দ্য হাই রিস্ক কেসেস। তাহলে ওইটাকে তুমি বলছো যে ওয়েদার ইউ আর মানে তুমি বাংলা ইংলিশ যেভাবে বলো যে আপনি হাই রিস্ক কিনা সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো, আপনাকে আমরা ব্রেস্ট ফিডিং সম্পর্কে অ্যাডভাইস দিতে পারবো, আপনার বার্থ প্ল্যানিং সম্পর্কে অ্যাডভাইস করতে পারবো, আপনার টিকা কখন দিতে হবে সেটা সম্পর্কে অ্যাডভাইস করতে পারবো, আপনাকে আমরা আয়রন ভিটামিন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিব সেই সম্পর্কে আপনার সাথে কথা বলতে পারবো। তাহলে তাকে এই যে দিস আর দ্য ইম্পর্টেন্স অফ দ্য অ্যান্টিনেটাল কেয়ার, তাহলে তুমি ইম্পর্টেন্স এভাবে বলে দিলে। নেক্সট হচ্ছে তুমি কি করবে, আমরা জানি যে আমাদের থাকে যে উইল টেক দ্য হিস্ট্রি, then we will go for the examination, then we will give some investigations। তারপরে তখন বলবে যে কি এখন আপনাকে আমি হিস্ট্রি নিব, আপনার কোনো অসুবিধা আছে কিনা, তাছাড়া আপনার
তুমি শুধু হিস্ট্রিটাই বলো, অত ডিটেলস বলা দরকার নেই। এখন আপনার আমি হিস্ট্রি নিব, তারপর আপনাকে আমরা কিছু এক্সামিনেশন করব, আপনার শারীরিক কিছু পরীক্ষা করব, তারপরে কিছু ইনভেস্টিগেশনস দিব। তবে ইনভেস্টিগেশনস এর বেলায় যেটা করবে, হিস্ট্রি এন্ড এক্সামিনেশনে কিছু ডিটেলস অত ডিসকাস করার কিছু নাই, বাট ইনভেস্টিগেশনস এর কথা বলবে যে আমরা রুটিনলি আপনাকে ব্লাডের টেস্টগুলো দিব, এবং ব্লাডের টেস্টগুলো তোমার নামগুলো বলবে। আমরা সাধারণত অ্যান্টিনেটাল কেয়ারে যে ব্লাডগুলো দেই, কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড সুগার, VDRL, HbS-AG, থাইরয়েড ফাংশন টেস্ট এন্ড ব্লাড গ্রুপ, এগুলো রুটিন। আর HbS-AG, তাহলে এই 7টা ব্লাড টেস্ট রুটিনলি সব পেশেন্টদেরকে দেওয়া হয়। নেক্সট হচ্ছে ইউরিন রুটিন এক্সামিনেশন, থার্ড আলট্রাসোনোগ্রাফি। দিজ আর দ্য রুটিন ইনভেস্টিগেশনস। এই ইনভেস্টিগেশনস কথাগুলো তুমি বলে দাও, দেখা যায় চেকলিস্টে এগুলো থাকে, খুব কমনলি থাকে। তারপরে এই ইনভেস্টিগেশনস বলার পরে তারপরে তোমার নেক্সট কাজ কি থাকে, পরীক্ষা নিরীক্ষা হয়ে গেল, ইউ গিভ দ্য ট্রিটমেন্ট। তা আমরা প্রেগনেন্ট মায়েদের কি ট্রিটমেন্ট দিই? প্রেগনেন্ট মায়েদের ট্রিটমেন্ট অনলি দ্য সাপ্লিমেন্ট, আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম। যদি তার কোনো অসুবিধা থাকে, সাধারণত দেখা যায় যে সে ইউটিআই নিয়ে আসছে, যেটা কমন আছে, তাকে ক্যান্ডিডাল ইনফেকশন নিয়ে আসছে, তাহলে ইউ হ্যাভ টু গিভ দ্য ট্রিটমেন্ট অফ দ্যাট। যদি তোমার সিনারিওতে থাকে যে দেয়ার ইজ দিস টাইপ অফ প্রবলেম, সাধারণত এত কমপ্লিকেটেড করে দেওয়া হয় না। যদি কোনো অসুবিধা থাকে তাহলে ইউ হ্যাভ টু গিভ দ্য ট্রিটমেন্ট। নেক্সট, তার ইমিউনাইজেশন, কখন তাকে, সে টিটি টিকা আগে নিয়েছে কিনা, তার 5টা টিকা দিয়ে ইমিউনাইজড আছে কিনা। ইফ শি টুক 5 TT doses, then it is lifelong immunized. She is lifelong immunized against the tetanus. সুতরাং 5টা টিকা না দেয়া থাকলে তার নো নিড ফর এনি ফার্দার ডোজ। বাট যদি তার দেয়া না থাকে, ধরো আগে 2টো দেয়া আছে, তাহলে ইউ হ্যাভ টু গিভ 1 dose after 5 months of pregnancy, and that is the 3rd dose. The next 4th dose will be after 1 year of the 3rd dose, and then 5th dose will be after 1 year of the 4th dose. তাহলে এইভাবে তোমাকে শিডিউলটা, তাহলে তুমি এখানে শিডিউলটা বলতেও পারো, কেন এগুলা যেহেতু ছোট কথা, you can tell the schedules also. Next, come to the follow up. তাহলে ফলো আপ এর বেলায় বলবে যে তুমি পরীক্ষার সময় যেভাবে বলবে, then I will advise her for the follow up, and according to WHO, this is there are 4 follow-up schedule, you know that. তুমি বলবে যে these are the follow-up schedule, or the patient can come repeatedly, then I will go for the ideal follow-up schedule. তাহলে আইডিয়াল যেভাবে আছে 28 সপ্তাহ পর্যন্ত আছে, প্রতি মাসে মাসে আসবে, মানে 4 সপ্তাহ পর পর আসবে, দেন 36 উইকস পর্যন্ত আসবে, 2 সপ্তাহ পর পর, 36 উইকসের পর থেকে প্রতি সপ্তাহে আসবে। তাহলে আমাকে এইভাবে ফলো-আপ বলে দেবো। তারপরে তাকে বলে দিতে হবে যে ওয়ার্নিং সাইন্স। তাকে তো তুমি 1 মাস বলে দিলে যে 4 সপ্তাহ পরে আপনি আসবেন, কিন্তু এই 4 সপ্তাহের ভিতরে তার যদি কোনো অসুবিধা হয়, তাহলে কিন্তু সে আগেই চলে আসতে হবে। তাহলে হোয়াট আর দোজ ওয়ার্নিং সাইন্স? এই ওয়ার্নিং সাইন্স গুলো সম্পর্কে তোমাকে বলে দিতে হবে। তাহলে ওয়ার্নিং সাইন্স হচ্ছে প্রেগন্যান্সিতে আমরা যেটা বলি, ফার্স্ট ইজ দ্য পারভেজাইনাল ব্লিডিং। যদি পারভেজাইনাল ব্লিডিং হয়, তাহলে সে আগেই চলে আসবে। যদি তার হচ্ছে প্রম হয়ে যায়, মেমব্রেন রাপচার হয়ে যায়, তাহলে তাকে আগে চলে আসতে হবে। তার যদি বাসায় যে খিচুনি হয়, কনভালশন হয়, তাহলে সে আগেই চলে আসবে। অথবা তার হাই ফিভার, খুব জ্বর হচ্ছে, হাই টেম্পারেচার আছে, তাহলে সে আগেই চলে আসবে। তাহলে তাকে এগুলো বলার পরে তারপরে ধরো মনে হচ্ছে যে আমি কি আরো কিছু বাদ দিলাম কিনা, এখন তুমি সেইটা জানার জন্য যে তোমার আরো কিছু বাদ গেছে কিনা চেক লিস্টে যে আছে, তুমি তখন তোমার যে সিমুলেটর আছে, তোমার যে পেশেন্ট হিসেবে যে আছে, তাকে তুমি জিজ্ঞেস করে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। তখন সিমুলেটর কি করবে, তুমি চেক লিস্টে যা পয়েন্ট গুলা বাদ দিয়েছো, সে তখন বলবে যে ইয়েস আই নো ওয়ান্ট দিস পয়েন্ট, আই ওয়ান্ট দিস পয়েন্ট। তাহলে সে হচ্ছে তোমাকে এই পয়েন্ট জানতে চাইবে। দ্যাট মিনস ইউ হ্যাভ you did not give the answers of that points. তাহলে সে তোমাকে কিন্তু গাইড করছে, এটা হচ্ছে তোমার জন্য একটা অ্যাডভান্টেজ। তাহলে তুমি এটা জিজ্ঞেস করছো, জিজ্ঞেস করার পরে তারপরে যদি সে বলকে নো আই হ্যাভ নো কোয়েশ্চেন, তাহলে বুঝবে যে ইউ হ্যাভ ডান। তাহলে তখন ইউ থ্যাঙ্কস দ্য পেশেন্ট, পেশেন্টকে থ্যাঙ্কস জানালে, এবং পেশেন্টকে যে তুমি থ্যাঙ্কস জানাচ্ছ, এটার জন্য তুমি একটা মার্কস কিন্তু ক্যারি করছো।
দ্যাট মিনস কাউন্সিলিং এ তোমাদের মনে রাখতে হবে যে আমি ইনিশিয়ালি যে খুব সিম্পল কথাগুলো বলছি, নট অ্যাবাউট দ্য ম্যাটার, নট অ্যাবাউট দ্য টপিক, সেখান থেকে আমি কিছু মার্কস ক্যারি করছি, এবং লাস্টে যে পেশেন্টকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি সেইটাতেও আমি কিন্তু মার্কস ক্যারি করছি। সুতরাং তোমার যদি ভুলেও যাও, তুমি একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে যাওয়ার সময়ও কিন্তু ওই পথের মধ্যে বলতে পারো যে আমি থ্যাঙ্কস বলতে ভুলে গেছি, তাহলে তোমাকে মার্কসটা তুমি অ্যাড করতে পারছো। সুতরাং তোমরা পরীক্ষার এখানে খুব সিরিয়াসলি নিবা না, ভয়ের কিছু নেই, তোমাদেরকে পাস করানোর জন্য টিচাররা বসে থাকে। তোমরা বেসিক টুকু যদি বলতে পারো কেউ তোমাদেরকে ফেল করাবে না। সুতরাং তোমরা বেসিক টুকু বলার চেষ্টা করবে, তোমাদেরকে কেউ ফেল করাবে না। তোমাদেরকে চাই কিভাবে আরো হেল্প করা যায়, সেভাবেই কিন্তু আমরা ওইভাবে প্ল্যান করি। আচ্ছা, নেক্সট আমরা যদি আসি, যে অ্যান্টিনেটাল কেয়ার হয়ে গেল, এখন হচ্ছে বাচ্চাটা হয়ে গেছে। বাচ্চাটা হয়ে গেছে, তোমার কাছে 3 দিন পরে এসছে যে কেয়ার, তোমার চেক আপের জন্য, একটা তার পোস্টনেটাল কেয়ারের জন্য তোমার কাছে আসছে। তাহলে তুমি এখন তাকে কিভাবে করবে? তাহলে ঠিক ওই আগের মতো করে চলে যাও। তাকে হচ্ছে গ্রিট করো, নেক্সট হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ, তোমাকে ইন্ট্রোডিউস করো। তুমি কিন্তু পরীক্ষার সময় বলবা না আই উইল গ্রিট দ্য পেশেন্ট, আই উইল ইন্ট্রোডিউস মাইসেলফ, I will thanks the patient, I will congratulate the mother, এভাবে বলবে না। তুমি হচ্ছে as if তুমি you are talking with the patient, তাহলে পেশেন্টের সাথে কথা বলছো সেভাবে তুমি বলবে। তাহলে আসসালামু আলাইকুম মা, আমি একজন 5th ইয়ার ফাইনাল এক্সামিনি, আপনাকে কংগ্রাচুলেশনস, আপনার একটা বাবু হয়েছে, সুন্দর একটা বাবু হয়েছে, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমাদের কাছে এসেছেন পোস্টনেটাল কেয়ার নেওয়ার জন্য। তাহলে these are the main things. সাব্বির হোসেন, এটা মিউট করতে হবে। আচ্ছা, তাহলে these are the main things. তাহলে এই কথাগুলো তুমি হচ্ছে এইভাবে এক্সপ্রেস করবে। তারপরে এখন ইউ কাম টু ইউর মেইন টাস্ক। মেইন টাস্ক বলতে তুমি হচ্ছে এখন আসল কথাগুলো, এগুলোতে ইনিশিয়াল থেকে তুমি কিন্তু মার্কস পেয়ে গেছো। তাহলে পোস্টনেটাল কেয়ারে আসলে আমি গ্রিট করছি, ইন্ট্রোডিউস করছি, এবং মায়ের যে একটা বাবু হয়েছে জন্য আই হ্যাভ টু কংগ্রাচুলেট দ্য মাদার, এবং তারপরে সে যে আমার কাছে এসছে ফর দ্য পোস্টনেটাল কেয়ার, তাকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। নেক্সট হচ্ছে কি, আমার কাজ আসল টাস্কে যাচ্ছি। তাহলে সেই টাস্কগুলো কি, ইম্পর্টেন্স, এই যে পোস্টনেটাল কেয়ারে আসছে তার ইম্পর্টেন্স, তাহলে সেটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করব? ইম্পর্টেন্স, যে মা আপনি যে এসেছেন, আমরা হচ্ছে আপনার হিস্ট্রি নিয়ে এবং আপনাকে বাবুকে এক্সামিন করে আমরা বা প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা যদি দরকার হয়, ইনভেস্টিগেশন দরকার হয়, সেগুলো করে বুঝতে পারবো আপনার এবং আপনার বাবুর কোনো অসুবিধা আছে কিনা। যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমরা আর্লি ডায়াগনোসিস, মানে আগে আগে আপনাকে ডায়াগনোসিস করতে পারবো এবং আগে আগে ট্রিটমেন্ট দিতে পারবো। তাহলে দেখা যাবে আর্লি ডায়াগনোসিস এন্ড আর্লি ট্রিটমেন্ট উইল রিডিউস দ্য কমপ্লিকেশনস। এই জন্য এটা হচ্ছে আমাদের জন্য সুবিধা। আর তাছাড়া আপনাকে আপনার ব্রেস্ট ফিডিং সম্পর্কে আমরা অ্যাডভাইস করতে পারবো, ইমিউনাইজেশন সম্পর্কে আপনাকে অ্যাডভাইস করতে পারবো, বাবুর ইমিউনাইজেশন সম্পর্কে আমরা অ্যাডভাইস করতে পারবো, আপনার কন্ট্রাসেপশন সম্পর্কে আমরা অ্যাডভাইস করতে পারবো। তাহলে দিস আর দ্য পয়েন্টস ইন ফেভার অফ দ্য ইম্পর্টেন্স। দেন হোয়াট আর ডুইং, তারপর আমরা আপনাকে কিছু হিস্ট্রি নিব, পরীক্ষা করব, এবং কিছু ইনভেস্টিগেশন, রেলিভেন্ট ইনভেস্টিগেশন। তবে পোস্টনেটাল কেয়ারে যখন আসবে, ইনভেস্টিগেশনস এর ভিতরে যদি মায়ের তোমাকে ক্লিনিক্যালি মনে হয় যে সে এনিমিক আছে, এবং এটা হচ্ছে নট অনলি ফর দ্য কাউন্সেলিং, তোমাদের কেসের ব্যাপারেও তোমরা মনে রাখবে, যদি মাকে মনে হয় যে সে হচ্ছে এনিমিক আছে, তাহলে ইউ গো ফর দ্য হিমোগ্লোবিন পার্সেন্টেজ। যদি মায়ের ডায়াবেটিস থাকে, ইউ গো ফর দ্য টেস্ট ফর দ্য ডায়াবেটিস। বাচ্চাকে যদি ইয়ালো মনে হচ্ছে, ইকটেরিক মনে হচ্ছে, তাহলে ইউ গো ফর দ্য বিলিরুবিন লেভেল অফ দ্য বেবি। তাহলে রেলিভেন্ট ইনভেস্টিগেশনস, এই জন্য সবসময় বলতে হবে আই উইল ডু সাম রেলিভেন্ট ইনভেস্টিগেশনস ফর দ্য মাদার এন্ড দ্য বেবি। এখানে বাচ্চা বাচ্চা যেহেতু, মা এবং বাচ্চা। তারপরে তাকে হচ্ছে আমরা কিছু ট্রিটমেন্টের ভিতরে মায়ের ট্রিটমেন্ট কি, মায়ের ট্রিটমেন্ট অনলি দ্য সাপ্লিমেন্টস, আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, অনলি দ্য সাপ্লিমেন্টস দিব। আর বাচ্চার কি ট্রিটমেন্ট, বাচ্চাকে বলবো যে অনলি দ্য ব্রেস্ট ফিডিং। তাহলে বাচ্চাকে হচ্ছে ব্রেস্ট ফিডিং সম্পর্কে বলবো, এবং বাচ্চা মায়ের রুমে থাকবে এবং বেডে থাকে, রুমিং ইন এন্ড বেডিং ইন। তাহলে মায়ের রুমে, একই রুমে থাকবে মা ও বাচ্চা, এবং একই বেডে থাকবে মা ও বাচ্চা। তাহলে এই অ্যাডভাইসটা মাকে করতে হবে। তারপরে নেক্সট ফলো আপ কবে আসবে,
And what is the follow-up schedule? Follow-up schedule হচ্ছে for বাংলাদেশ আমাদের পেরিনেটাল সোসাইটি এবং গাইনোকোলজিক্যাল সোসাইটি এরা মিলে হচ্ছে একটা শিডিউল তৈরি করেছে। টেক্সট বুকে দেখবা শিডিউলটা আছে যে at birth, বার্থের পরে at 14 days 2 weeks, 2 weeks পরে একটা at 6 weeks, বইতে এভাবে আছে। কিন্তু অ্যাকর্ডিং টু দ্য WHO তোমাকে দুটোই মনে রাখতে হবে যে শিডিউল অ্যাকর্ডিং টু দ্য Bangladesh Perinatal Society and the Gynae Society, the schedule of the postnatal care is within first visit within 24 hours or as soon as possible, jato taratari kora jay. Second visit 2 to 3 days, third visit 4 to 7 days, and fourth visit 6 weeks. This is the schedule. তাহলে এই শিডিউল অনুযায়ী সে ফলো আপে আসবে, নেক্সট ফলো আপে। তারপরে তোমার মনে হচ্ছে যে আমি কিছু মনে হয় বাদ দিয়ে গেছি, আর কিছু তো মনে করতে পারছি না, দেন তোমার খুব সোজা, তুমি কিছু বাদ দিয়ে গেছো, ইউ আস্ক দ্য পেশেন্ট, ইউ আস্ক দ্য সিমুলেটর, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? তখন হয়তো বললো তুমি কিন্তু যেমন ব্রেস্ট কমপ্লিকেশনস হয়তো বলো নেই, যেটা চেকলিস্টে আছে, এটা যে থাকবেই সেটা না, আমি বলছি আর কি। অথবা তুমি পজিশন অ্যাটাচমেন্ট অফ দ্য ব্রেস্ট ফিডিং বলো নেই, তাহলে সে তোমাকে তখন ওই কোয়েশ্চেনটা করবে। এভাবে তুমি তাহলে পজিশন অ্যাটাচমেন্ট সম্পর্কে ভুলে যাবে। তাহলে ঠিক এইভাবে আমাদের সময় কম, তো আমরা একটু তাড়াতাড়ি যাব। ধরো ব্রেস্ট ফিডিং সম্পর্কে তোমাকে যদি কাউন্সেলিং করে যে মাদার্স the mother delivered just now and one advice for the breastfeeding, তাহলে তুমি প্রথমেই এইভাবে একইভাবে greet the mother, introduce yourself, congratulate the mother that she has a baby, and thanks her for seeking the advice for the breastfeeding. তাহলে ইনিশিয়াল কাজ হয়ে গেল। এখন মাকে তাহলে কি বলতে, যে আপনি যে ব্রেস্ট ফিডিং করাতে যাচ্ছেন, ব্রেস্ট ফিডিং অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, তাহলে ইউ টেল সাম অ্যাডভান্টেজ। তাহলে ব্রেস্ট ফিডিং এর কিছু কিছু অ্যাডভান্টেজ তাহলে তোমাকে কিন্তু বলতে হবে। ইম্পর্টেন্স অফ ব্রেস্ট, তোমার কাছে যা যা মনে আসে তুমি মোটামুটি, ব্রেস্ট ফিডিং এ তো অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, এখন তোমার কাছে যেটা যেটা মনে আসে, যে বেস্ট available, always available, it is the first immunization, তোমার কাছে যেটা যেটা মনে আসে, it's like a laxative, ইনফেকশন প্রিভেনশন, তোমার কাছে যেটা যেটা মনে আসে সেটা সেটা তুমি বলতে পারো, যে কি যে কম্পোজিশন গুলো আছে, দিস কম্পোজিশন ইজ সুইটেবল ফর দ্য বেবি, ইনফেকশন প্রিভেন্ট করছে। তাহলে তোমার যা যা মনে থাকছে তুমি অ্যাডভান্টেজ গুলো বলে দিলা। অ্যাডভান্টেজ গুলো বলে দেওয়ার পরে তারপরে তুমি এখানে যে ব্রেস্ট ফিডিং এ কমপ্লিকেশনস কি হতে পারে, ব্রেস্টে কি কমপ্লিকেশনস হতে পারে, তাহলে হচ্ছে ল্যাকটেশন ফেইলিউর হতে পারে, ক্র্যাক নিপল হতে পারে, ম্যাস্টাইটিস হতে পারে, ব্রেস্ট অ্যাবসিস হতে পারে। তাহলে এই কমপ্লিকেশন যদি হয় কখনো, তাহলে শি হ্যাজ টু কাম to the doctor as soon as possible, তাহলে আসতে হবে। এবং এই ক্র্যাক নিপলটাকে প্রিভেন্ট করার জন্য তাহলে প্রপার পজিশন এবং অ্যাটাচমেন্ট, তুমি এখানে প্রপার পজিশন যে আছে, পজিশন সম্পর্কে পয়েন্টস গুলো বলে দাও। অ্যাটাচমেন্ট, these are the points in favor of the attachment. Attachment বলা, পজিশন এবং অ্যাটাচমেন্টের পয়েন্টস এর ফেভার গুলো বলার পরে তারপরে তুমি জিজ্ঞেস করে যে আরো কিছু মানে কোশ্চেন তোমার কি বাদ গেল কিনা সেটা জানার জন্য, তাহলে তুমি জিজ্ঞেস করে যে whether you have any question, তখন হয়তো তোমাকে বললো যে আমি মোটামুটি এগুলোই হয়ে গেছে, যে আমি এই এই ড্রাগ গুলো খাচ্ছি, whether these are the contraindications, তার মানে কি তুমি ব্রেস্ট ফিডিং এর কন্ট্রাইন্ডিকেশনস, তাহলে ব্রেস্ট ফিডিং এর কন্ট্রাইন্ডিকেশন তো সাধারণত আমরা তেমন জানি না যে ব্রেস্ট ফিডিং এ কি কন্ট্রাইন্ডিকেশনস থাকতে পারে। দেখা গেল যে খুব সিম্পল, যে হচ্ছে ওপেন টিউবারকুলোসিস যদি মায়ের থাকে, তাহলে ওপেন টিউবারকুলোসিস থাকলে এখন বলা হয়েছে বাচ্চাকে আইসোনিয়াজিক দিয়ে তারপরে হচ্ছে মা মাস্ক পরে বাচ্চাকে ক্যান গিভ ব্রেস্ট ফিডিং। তারপরে অনেক সময় বলা হয় যে ওপেন টিউবারকুলোসিস যখন থাকে তখন হয়তো মাকে ব্রেস্ট ফিড না করানোই ভালো। এইটা হচ্ছে কন্ট্রোভার্সি আছে। সেকেন্ড হচ্ছে মা হচ্ছে কেমোথেরাপিউটিক্স পাচ্ছে, মা হচ্ছে কেমোথেরাপি পাচ্ছে, তাহলে বাচ্চাকে হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। তুমি হয়তো কন্ট্রাইন্ডিকেশন ভুলে গেছো, তোমাকে হয়তো তখন তুমি আস্ক করো সিমুলেটরকে যে আমার আর কিছু কোয়েশ্চেন আছে কিনা, তখন বলি হোয়াট আর দ্য কন্ট্রাইন্ডিকেশনস ফর ব্রেস্ট ফিডিং, তখন তুমি বললে যে তার মা যদি কেমোথেরাপি খায়, মা যদি রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স খায়, তার একটা গলার একটা গয়টার আছে, তাকে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স দিয়ে টেস্ট করা হচ্ছে, তাহলে এই ধরনের যদি কেস থাকে তাহলে দিস আর দ্য কন্ট্রাইন্ডিকেশনস ফর দ্য ব্রেস্ট ফিডিং, তাহলে এগুলো সম্পর্কে তোমাকে বলতে হবে। তাহলে মোটামুটি তারপরে ধরো এপিএইচ এর যদি একটা পেশেন্ট থাকে, এপিএইচ অথবা আইইউডি, এটা খুবই একটা কমন যে আইইউডি নিয়ে একটা মা আসছে তোমার কাছে,
তাহলে একটা রিপোর্ট নিয়ে আসলো, তোমাকে একটা সিনারিও দিয়ে দিল 34 weeks of pregnancy, and mother and with the parents, the couple come to you with the ultrasonography report and is showing the IUD. তাহলে এই ধরনের আইউডির কেস যখন আসবে, তাহলে তোমাকে এই যে হ্যান্ডেল করতে হবে কি, যে একটা খারাপ সংবাদ, একটা আমরা প্রেগনেন্সিটা আমরা মনে করি যে এটা হচ্ছে সবার জন্য একটা খুশির সংবাদ, কিন্তু সে এখন একটা খারাপ সংবাদ নিয়ে আসছে। যখনই একটা খারাপ সংবাদ নিয়ে আসে তোমার কাছে, তাহলে এইটাকে হচ্ছে পেশেন্টকে হ্যান্ডলিং করতে হবে অলওয়েজ ইন দ্য সিম্প্যাথেটিক ম্যানার। তাহলে খুব সিম্প্যাথেটিক ম্যানারে তোমাকে এটাকে হ্যান্ডেল করতে হবে। তাহলে তুমি কিভাবে বলবে, তাহলে কিভাবে শুরু করবে, তাহলে ইন্ট্রোডিউস করো, তারপরে তুমি গ্রিট করো, ইন্ট্রোডিউস করো, and my approach, তখন তুমি যেটা বলবে পরীক্ষার সময় যে my approach will be in a sympathetic manner, and I will talk with the couple in a sympathetic manner, and then I will say sorry to the mother because the report is in this report is this, and I will explain about the condition of the patient to the couple. তাহলে কন্ডিশন বলার সময় বলতে হবে যে হোয়াট আর দ্য কন্ডিশনটা কি, যে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে এসছে যে আপনার বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না, এবং বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না এটা মিন করে যে বাচ্চা আর বেঁচে নেই পেটের ভিতরে। এটার অনেকগুলো কারণ আছে, তার মানে ইউ আর টেলিং দ্য কজেস অফ দ্য আইউডি। তাহলে এগুলোর অনেকগুলো কারণ আছে, দেখা গেছে 25 to 35% কেজে আমরা কারণগুলো জানি না, কিন্তু কিছু কিছু কারণ আছে, মায়ের কিছু কারণে হতে পারে, বাচ্চার কিছু কারণে হতে পারে, প্লাসেন্টার কিছু কারণের জন্য হতে পারে। তা মায়ের কারণের ভিতরে তুমি কয়েকটা উদাহরণ দিয়ে দাও। মায়ের যদি হাইপারটেনশন থাকে, ডায়াবেটিস থাকে, তাহলে মায়ের হতে পারে। বাচ্চার কোনো কারণ হতে পারে, বাচ্চার কনজেনিটাল অ্যাবনর্মালিটি থাকতে পারে, তার ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটি থাকতে পারে, বাচ্চার যদি ইনফেকশন থাকে, ইন্ট্রাইউটেরিন ইনফেকশন থাকে, তাহলে এগুলো হতে পারে। প্লাসেন্টাল কোনো কারণ থাকলে, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি যদি থাকে, অ্যাব্রাপশিও প্লাসেন্টা যদি হয়ে যায়, মানে প্লাসেন্টা সেপারেট হয়ে গেছে, তাহলে এগুলোর জন্য হতে পারে। তাহলে তাকে এই কারণ, কিছু কিছু কারণ, তাহলে মায়ের, বাচ্চার এবং প্লাসেন্টাল কারণগুলো তুমি তাকে বলে দাও। এখন তারপরে কারণগুলো বলার পরে নেক্সট আসবে কি কমপ্লিকেশনস। তাহলে এই আইউডি থেকে কি কি কমপ্লিকেশনস হতে পারে। যদি এই আইউডি পেটের ভিতরে থেকেই যায়, এই ডেড বেবিটা যদি পেটের ভিতর থেকেই যায়, তাহলে পরবর্তীতে মায়ের কি হতে পারে। পরবর্তীতে দেখা যেতে পারে যে মায়ের এই আইউডি থেকে তার ইনফেকশন হতে পারে, ইন্ট্রাইউটেরিন ইনফেকশন, কেন ডেড ফিটাস অনেকদিন থাকলে ইন্ট্রাইউটেরিন ইনফেকশন একটা চান্স থাকে, অথবা মেমব্রেন যদি রাপচার হয়ে যায় তাহলে তো ইনফেকশনটা আরো বেশি হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য ডিআইসি ডেভেলপ করতে পারে। তাহলে ডিআইসি হচ্ছে এটা কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করবে, এবং কোয়াগুলোপ্যাথি থেকে মায়ের দেখা যাচ্ছে যে মর্টালিটি রেটটা অনেক বেড়ে যেতে পারে। তাছাড়া কি মায়ের সাইকোলজিক্যাল, এটা হচ্ছে মা তো এই যে তার ইনফেকশন হচ্ছে কিনা, কোয়াগুলোপ্যাথি হচ্ছে কিনা, সেগুলো সম্পর্কে তো মা তো আর বুঝতে পারছে না, কিন্তু মায়ের যেটা প্রবলেম তার হচ্ছে সাইকোলজিক্যাল আপসেট। মা এবং ফুল ফ্যামিলি সাইকোলজিক্যাল আপসেট, শুধু সাইকোলজিক্যাল আপসেট about the dead fetus and also about the তাদের anxious worriness about the mode of delivery। তাহলে এই ডেড ফিটাসের জন্য তার মোড অফ ডেলিভারি কি হবে, তাহলে সে সাইকোলজিক্যাল আপসেট থাকবে, অ্যাংশাস থাকবে, ওয়ারিড থাকবে, সবকিছুই থাকবে। তাহলে দিস আর দ্য কমপ্লিকেশনস। তাহলে এই কমপ্লিকেশনস গুলো তাকে এক্সপ্লেইন করতে হবে, দেন ইউ টেল এখন তুমি কি করতে চাও, দ্যাট ইজ ইউ গো ফর দ্য ম্যানেজমেন্ট। এখন ম্যানেজমেন্ট করার আগে আইউডির জন্য ইউ হ্যাভ টু ডু সাম ইনভেস্টিগেশনস। তাহলে তোমাকে কিছু ইনভেস্টিগেশনস করতে হবে, and then you will give some treatment. Then treatment কি, you have to deliver the baby। এখন ডেলিভার দ্য বেবি, ডেলিভারি আমরা কি করতে পারি, পার ভ্যাজাইনাল ডেলিভারি, পার অ্যাবডোমিনাল ডেলিভারি। তাহলে আমরা সব সময় আইউডির জন্য পার ভ্যাজাইনাল ডেলিভারি প্রেফার করব, যদি কন্ট্রাইন্ডিকেশন না থাকে। যদি দেখা গেল সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, তাহলে তো তোমাকে আইউডি থাকলেও ইউ হ্যাভ টু গো ফর দ্য সিজারিয়ান সেকশন। তাহলে এই কন্ট্রাইন্ডিকেশন যদি থাকে তাহলে তোমাকে সিজারিয়ান সেকশনে যেতে হবে। তাহলে ইনভেস্টিগেশনস, তাহলে ইউ উইল গো ফর দ্য সাম ইনভেস্টিগেশনস। তাহলে আমি হচ্ছে দ্য ট্রিটমেন্ট আমাদের কি, I will deliver the baby, and before delivery I will do some routine investigations। তাহলে রুটিন ইনভেস্টিগেশনস এর ভিতরে তাহলে তার হচ্ছে তার হিমোগ্লোবিনের স্ট্যাটাস কেমন আছে, সে কি ডায়াবেটিক কিনা তোমাকে অ্যাসেস করতে হবে, তার থাইরয়েড ফাংশন কেমন আছে, তার ব্লাড গ্রুপটা জানতে হবে যদি ব্লাড গ্রুপ এগুলো আগে করা না থাকে।
এইচবিএস এজিতে সারফেস অ্যান্টিজেন আছে কিনা এগুলো সবগুলো দেখতে হবে। তাহলে আমি ইনভেস্টিগেশনস গুলো করবো, আর ওখানে ইম্পর্টেন্ট এবং স্পেশাল ইনভেস্টিগেশন আইওডির জন্য তোমার, এগুলো তো আমরা রুটিনলি সব রোগী করছি, আইওডির জন্য কোয়াগুলোপ্যাথির জন্য তোমাকে টেস্ট গুলো করতে হবে। তাহলে আমরা যেগুলো সাধারণত কোয়াগুলোপ্যাথির জন্য করি, প্লেটলেট কাউন্ট, আমাদের সিবিসির ভিতরে প্লেটলেটটা আমরা পেয়ে যাচ্ছি, ফিব্রিনোজেন লেভেল আর ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট। তাহলে এই দুটো টেস্ট আমাদেরকে অবশ্যই করতে হবে to see the coagulopathy or the DIC has developed. সাধারণত বলা হয় যে if more than 3 weeks or 4 weeks the fetus remains within the uterus within more than 4 weeks, তখনই DIC ডেভেলপ করার চান্স থাকে। টিস্যু থ্রম্বোপ্লাস্টিন ডেড টিস্যু থেকে রিলিজ হচ্ছে, ডেসিডুয়া থেকে রিলিজ হচ্ছে, এবং ওগুলো দিয়েই ডিআইসিটা ডেভেলপ করে। এবং দিস ডিআইসি ইজ দ্য থ্রু দ্য এক্সট্রিনসিক পাথওয়ে দিয়ে কিন্তু এই কোয়াগুলোপ্যাথিটা ডেভেলপ করে। তাহলে এই ডিআইসি, তাহলে এই কমপ্লিকেশনস, তাহলে তাকে বলতে হবে যে তোমার ট্রিটমেন্ট কি হচ্ছে, আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করছি, ইনভেস্টিগেশনস করব, তারপরে তোমাকে আমরা ট্রিটমেন্ট দেব কি ইন্ডাকশন। তাহলে আমরা হচ্ছে প্রেফার করব ইন্ডাকশন ইফ দেয়ার ইজ নো কন্ট্রাইন্ডিকেশন। তাহলে ইন্ডাকশন আমরা সাধারণত প্রেফার করি কি দিয়ে ইন্ডাকশন, প্রোস্টাগ্ল্যান্ডিন। তাহলে তাকে তোমাকে এগুলো বলে দিতে হবে যে ইন্ডাকশনে আমরা সাধারণত প্রোস্টাগ্ল্যান্ডিন, এখন যে প্রোস্টাগ্ল্যান্ডিন যেহেতু অ্যাভেলেবেল আছে, প্রোস্টাগ্ল্যান্ডিন আমরা দিতে পারি, অথবা ফোলিস ক্যাথেটার অথবা অক্সিটোসিন ড্রিপ। বাট পেশেন্ট যদি বলেন না আই ওয়ান্ট টু ওয়েট, বলতে হ্যাঁ, তাহলে কি হতে পারে, ইফ ইউ ওয়েট ফর 2 weeks, তুমি যদি 2 weeks ওয়েট করো, দেখা যাচ্ছে যে 80% প্রেগনেন্সি গোস ইনটু স্পন্টেনিয়াস লেবার। তাহলে 2 সপ্তাহ ওয়েট করলে 80% স্পন্টেনিয়াস লেবারে যেতে পারে। if you want to wait for 2 weeks, you can wait, but these 2 weeks there will be more psychological effect to the patient. The patient is psychologist, so modern approach, current approach is to induce the labor, লেবারটাকে ইনডিউস করে দাও, তাহলে ইনডিউস করে দাও, ডেলিভারি করায় ফেলো। তাহলে সাইকোলজিক্যাল যে স্ট্রেস, এটা হচ্ছে মা রিলিফ পাচ্ছে এবং তার ফ্যামিলিটাও রিলিফ পাচ্ছে। তাহলে মডার্ন অ্যাপ্রোচ ইজ ইন্ডাকশন অফ লেবার, ইন্ডাকশন করে দেওয়া। তারপরে ইন্ডাকশন করে দিলাম, তারপরে আফটার দ্য ডেলিভারি, তাহলে এখানে হচ্ছে, তাহলে দেখো ইম্পর্টেন্ট যেটা, যে ডেলিভারি হওয়ার পরে তোমাকে মনে রাখতে হবে বেবি ইজ ডেড, তাহলে দেয়ার ইজ নো চান্স অফ ব্রেস্ট ফিডিং, তাহলে ইউ হ্যাভ টু গিভ দ্য ব্রেস্ট সাপ্রেশন ড্রাগস। তাহলে ব্রেস্ট সাপ্রেশন ড্রাগস এর ভিতরে আমাদের দেশে যেটা আছে, ব্রোমোক্রিপটিন আছে, ক্যাবারগোলিন আছে। তাহলে আমরা ক্যাবারগোলিন অথবা, তাহলে এই কথাটা কিন্তু আইওডি পেশেন্ট যদি থাকে, আইওডি সিনারিও যদি থাকে, তাহলে মনে রাখতে হবে যে ব্রেস্ট সাপ্রেশন এটা থাকবেই, বলতেই হবে। তাহলে ব্রেস্ট সাপ্রেশনে, তাহলে হয়তো তুমি বললা যে আই ডু দ্য ব্রেস্ট সাপ্রেশন, ওখানে হয়তো ড্রাগের নামও লেখা আছে ব্রোমোক্রিপটিন, ক্যাবারগোলিন, হয়তো তুমি এটা মিস করে গেছো বা তোমার মনেও পড়ছে না এখন। তাহলে তুমি যে যখন ডু হ্যাভ এনি কোয়েশ্চেন করবে, সে তো বলবে যে হোয়াট টাইপ অফ ড্রাগ আই ক্যান টেক, তখন তুমি বলবে যে ব্রোমোক্রিপটিন ইউ ক্যান টেক, অলসো ব্রোমোক্রিপটিন অর দ্য ক্যাবারগোলিন। তার ডোজ হয়তো তোমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, তোমরা ড্রাগ দুটার নাম বলতে পারলেও হলো। আর যদি মনে রাখতে চাও, মনে রাখতে পারো যে ব্রোমোক্রিপটিন 2.5 milligram, the half tab 2 times daily for 2 days, then 1 tab 2 times daily for the 12 days. এটা হচ্ছে ব্রোমোক্রিপটিন। আর ক্যাবারগোলিন দেওয়া হলে 0.5 milligram, only 1 tab stat, তাহলে একটা ট্যাবলেট দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট, তাহলে তোমার অ্যাডভাইস হয়ে গেল, তোমার ট্রিটমেন্ট পোস্টপার্টামে তুমি কি করছো সেটাও বলে দিলে। এখন তাহলে নেক্সট কি, তাহলে তাকে তুমি ছুটি দিয়ে দিচ্ছ, তারপরে সে হচ্ছে এখানে 6 weeks পরে আবার সে এসে একটা ফলো আপ করে যাবে, কিন্তু সে তার মেইন কোশ্চেন থাকবে ওয়ান আই ক্যান টেক মাই নেক্সট প্রেগনেন্সি, তাহলে নেক্সট প্রেগনেন্সি আমি কখন নিতে পারবো। তাহলে তোমাকে তখন বলতে হবে যে ইউ ক্যান টেক প্রেগনেন্সি after 6 months to 1 year, মানে 6 মাস থেকে 1 বছর পরে you can take the pregnancy, but before pregnancy
প্রি কনসেপশনাল কাউন্সিলিং ইজ মাস্ট। তাহলে প্রি কনসেপশনাল, তাহলে তোমাকে যেহেতু এবার এরকম একটা অবস্থা হয়েছে, যেমন আমাদের দেশে আমরা অটোপসি, বাচ্চার অটোপসি তো করতে পারি না। যদি আমরা বেবি অটোপসি করতে পারতাম তাহলে তার জেনেটিক প্রবলেম, মেইনলি দা জেনেটিক প্রবলেম, স্ট্রাকচারাল প্রবলেম, গ্রস স্ট্রাকচারাল প্রবলেম আমরা অ্যাপারেন্টলি দেখতে পারি, কিন্তু ধরো কার্ডিয়াক কোনো প্রবলেম আছে কিনা, তার কিডনিতে কোনো প্রবলেম আছে কিনা, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না গ্রসে। যদি অটোপসির ব্যবস্থা থাকতো তাহলে আমরা কিন্তু জানতে পারতাম যে বাচ্চাটার অ্যাকচুয়ালি কোনো জেনেটিক প্রবলেম ছিল কিনা, স্ট্রাকচারাল মেজর প্রবলেম ছিল কিনা, সেটা আমরা বুঝতে পারতাম। তো যেহেতু অটোপসির আমাদের সুবিধা নাই আমাদের দেশে এখন পর্যন্ত, তাহলে আমরা যেটা করতে পারি এখন অবশ্যই সুবিধায় যে মানে যেমন জেনেটিক স্টাডিটা বাংলাদেশে দু একটা সেন্টার আছে, প্রাইভেট সেন্টার, ওখানে অনেক কস্টলি, সেখানে বেবি টিস্যু পাঠালে ওরা হচ্ছে করে দিতে পারে। এখন কেউ যদি ইন্টারেস্টেড হয় he or she can do। আচ্ছা, জেনেটিক তারপরে হচ্ছে তাকে হচ্ছে অ্যাডভাইস করবে তাই প্রি কনসেপশনাল কাউন্সিলিং। তাহলে নেক্সট প্রেগনেন্সি নেওয়ার আগে অবশ্যই প্রি কনসেপশনাল কাউন্সিলিং করবে, যে এবং যে প্রি কনসেপশনাল কাউন্সিলিং এ তাকে দেখা হবে যে তার মেডিকেল কোনো ডিসঅর্ডার আছে কিনা, বা ওই পেশেন্ট এবং হাজবেন্ডের কোনো জেনেটিক্যাল ডিসঅর্ডার আছে কিনা, যে ডিসঅর্ডার গুলোর কারণে বাচ্চাটা এফেক্টেড হয়েছিল। তাই প্রি কনসেপশনাল কাউন্সিলিং ইজ মাস্ট, দেন ইউ থ্যাঙ্কস দ্য পেশেন্ট, তারপরে পেশেন্টকে থ্যাঙ্কস দাও, তারপরে শেষ করে দাও। ঠিক একইভাবে এপিএইচ আসলে এইভাবেই তোমাদেরকে শুরু করতে হবে, এরকম স্টেপ বাই স্টেপ তোমরা আগাতে থাকবে। তাহলে আমরা একটু গাইনির রিলেটেড আসি। তা গাইনির ভিতরে যেটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে খুব কমনলি যেটা থাকে ধরো কন্ট্রাসেপশন। তাহলে কন্ট্রাসেপশনে অনেকগুলো মেথড থাকে। তাহলে সাধারণত যে মেথড গুলো দিয়ে কোয়েশ্চেন বেশি করা হয়, যেমন আমি যেগুলো বলবো তার বাইরেও অনেক কিছু আসতে পারে, আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিয়ে বলছি তোমাদের। যেমন ওসিপির একটা স্ট্রিপ দেওয়া হলো, ওরাল কম্বাইন্ড পিলের একটা স্ট্রিপ দেওয়া হলো, যে এ কাপল কাম টু ইউ, newly married couple হতে পারে, অথবা বলে যে having one baby has come to you for taking advice about the contraception, and this is a OCP strip, you counsel the patient about the OCP। তোমাকে শুধু ওসিপি একদম ফিক্সড করে দিল যে ওসিপি নিয়ে কাউন্সিলিং করো, আর কোনোটা না। তোমাকে অথবা একটা ইনজেকশনের একটা ভায়াল দেওয়া আছে, ডিএমপি একটা ভায়াল দেওয়া আছে, যেমন আমাদের দেশে আমরা ডিএমপি এটা ইউজ করি ইনজেক্টেবল, তো ডিএমপি এর একটা ভায়াল দেওয়া আছে এবং তোমাকে বললো যে কাউন্সিল দ্য কাপল মানে আর অ্যাবাউট দ্য দিস কন্ট্রাসেপশন মেথড, অথবা একটা কপার টি দেওয়া আছে, তোমাকে বললো কাউন্সিল দ্য পেশেন্ট, অথবা কিছুই দিল না, খালি অনলি কাউন্সিল দ্য পেশেন্ট। তাহলে অনেকভাবে কোয়েশ্চেন হতে পারে, প্যাটার্ন অফ কোয়েশ্চেন্স অনেকভাবে হতে পারে। তাহলে আমরা ঠিক ওইভাবে শুরু করব, যে আমাদের মাথার ভিতর এইভাবে সেট করে রাখতে হবে যে আমাকে ইনিশিয়াল কথাগুলো বলতে হবে, তারপর আমার টেক্সট বুকে কন্ট্রাসেপশন সম্পর্কে কিভাবে কথাগুলো সাজানো আছে আমি ওইভাবে সাজানো কথাগুলো বলে যাব, লাস্টে আমি থ্যাঙ্কস দেব সবাইকে। তাহলে প্রথমে ইন্ট্রোডিউস করলাম, যে গ্রিট করলাম, ইন্ট্রোডিউস করলাম, থ্যাঙ্কস জানালাম ফর টু কাম টু মি ফর গেটিং দ্য অ্যাডভাইস অ্যাবাউট দ্য কন্ট্রাসেপশন। তাহলে যদি পিল থাকে তাহলে সবকিছুরই, তাহলে যদি তোমাকে কোনো একটা স্পেসিফিক দিয়ে দেওয়া হয় তাহলে ওই স্পেসিফিকটা সম্পর্কে কথা বলবে, আর যদি কোনো স্পেসিফিক দেওয়া না থাকে তাহলে তোমাকে বলতে হবে যে হোয়াট আর দ্য মেথডস, তাহলে কি কি আমাদের কন্ট্রাসেপটিভ মেথডস আছে, তাহলে তোমাকে সেই কন্ট্রাসেপটিভ মেথডস গুলা সবগুলোর নামগুলো বলবে যে দিস আর দ্য মেথডস ফর কন্ট্রাসেপশনস। এন্ড প্রতিটা কন্ট্রাসেপশন মেথডের সম্পর্কে তাহলে তোমার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, সাইড ইফেক্টস, ডিসঅ্যাডভান্টেজ ঠিক না, অ্যাডভান্টেজ বলবে, সাইড ইফেক্টস বলবে, কমপ্লিকেশনস বলবে, মোড অফ অ্যাকশন। তাহলে সাধারণত যদি সবগুলো সম্পর্কে তুমি এগুলো বলতে গেলে ইট উইল টেক মোর টাইম। তাহলে তোমাকে যেটা করতে হবে যে সবগুলোরই, তাহলে যখন সবগুলো সম্পর্কে বলতে হবে যে সবগুলোরই মোড অফ অ্যাকশন, এক একটা মেথড এক একভাবে কাজ করে এবং এক একটার এক এক ধরনের সাইড ইফেক্টস আছে, কিছু কমপ্লিকেশনস হতে পারে, বাট দিজ আর রেয়ার। আর এর সুবিধা সবচেয়ে বেশি, কেননা সুবিধার ভিতরে হচ্ছে দেখা যাচ্ছে যে কন্ট্রাসেপশন হিসেবে হচ্ছে রিপিটেড প্রেগনেন্সি থেকে মাকে আমরা রেহাই দিতে পারছি, রিপিটেড প্রেগনেন্সির জন্য মায়ের কি মর্বিডিটি, মর্টালিটি চান্স বেশি, এবং শুধু মায়ের না, দেখা গেল যে
বাচ্চারও মরবিডিটি মর্টালিটি চান্স থাকে রিপিটেড প্রেগনেন্সি হলে, কেয়ার টু দ্য মাদার এন্ড দ্য বেবি ইজ লেস। তাছাড়া কি হতে পারে যে বাচ্চাগুলা নেগলেক্টেড থাকে এবং আনওয়ান্টেড প্রেগনেন্সির কারণে দেখা যাচ্ছে মায়েরা টার্মিনেশন অফ প্রেগনেন্সিতে যাচ্ছে এবং টার্মিনেশন অফ প্রেগনেন্সিতে যাওয়ার কারণে দেয়ার ইজ মোর চান্স অফ দ্য মরবিডিটি। অনেক মাই সেপ্টিক অ্যাবর্শনে হেমোরেজ হয়ে মারা যাচ্ছে। তাহলে দেয়ার ইজ আননেসেসারি ম্যাটারনাল ডেথ, যেটা আমরা অ্যাভয়েড করতে পারতাম। তাহলে এখন তোমাকে শুধু স্পেসিফিক পিল যদি থাকে, স্ট্রিপ, একটা পিলের স্ট্রিপ দেওয়া থাকলো, তাহলে তোমাকে যেটা করতে হবে যে পিলের তাহলে তোমাকে মোড অফ অ্যাকশন, কিভাবে পিলটা কাজ করবে অ্যাজ এ কন্ট্রাসেপশনস। পিলের কিছু সাইড এফেক্ট হতে পারে। তাহলে সাইড এফেক্টের ভিতরে আমরা সাধারণত যেটা বলি অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, তারপরে ডার্কেনিং অফ দ্য স্কিন, মেলাসমা, ক্লোয়েসমা যেটাকে বলা হয় হতে পারে, রেয়ারলি হতে পারে। এবং সাথে হচ্ছে একটু ইডিমা হতে পারে, স্লাইট ওয়েট গেইন কারো হতে পারে, নাও হতে পারে। And initially there may be some breakthrough bleeding, দেখা গেল মাঝে মাঝে একটু স্পটিং হচ্ছে এবং স্পটিংটা দেখা যাচ্ছে ফার্স্ট 2 to 3 মান্থস থাকে, তারপরে দেখা যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে। তাহলে এই সাইড এফেক্টস গুলোর কথা বলতে হবে। তুমি বলতে পারো যে আমি সাইড এফেক্ট কথা বলবো না, রোগীকে সাইড এফেক্টের কথা বললেই রোগীরা, কিন্তু what's the ideal? You have to tell the side effects, and sometimes there may be some complications, and there's complications more in case of the cardiac disease, liver disease যাদের এগুলো আছে তাদের জন্য more thromboembolic manifestations। তাহলে কিন্তু আমরা জানি যে আমরা কিছু কন্ট্রাইন্ডিকেশনস, তাহলে আমরা কাদেরকে দিতেই পারবো না, তাহলে পিলস আমরা কাদেরকে দিতে পারবো না, সে কন্ট্রাইন্ডিকেশন। তাহলে যেন হচ্ছে করোনারি হার্ট ডিজিজ আছে, ভালভুলার হার্ট ডিজিজ আছে, অ্যাক্টিভ লিভার ডিজিজ আছে, জন্ডিসের হিস্ট্রি আছে, এই ধরনের পেশেন্টদেরকে থ্রম্বোএম্বলিক ম্যানিফেস্টেশন আছে, তাহলে দিস আর দ্য কন্ট্রাইন্ডিকেশনস। তাহলে তোমাকে বেসিক কথা মনে রাখতে হবে যে আমাকে মোড অফ অ্যাকশনটা আমাকে বলতে হবে, যে মেথডটা আমাকে বলবো, মোড অফ অ্যাকশন, তার সাইড এফেক্টস কি আছে, কমপ্লিকেশনস কি আছে, এবং কন্ট্রাইন্ডিকেশনস, ওই ড্রাগের মানে ওই মেথডের কন্ট্রাইন্ডিকেশনস কি আছে। তাহলে কন্ট্রাইন্ডিকেশনস গুলো সম্পর্কে আমি বলবো। কন্ট্রাইন্ডিকেশনস বলার পরে তারপরে হাউ টু টেক, তাহলে কিভাবে এটা নিতে হয়, তাহলে পিলটা আমি কিভাবে শুরু করব এবং কিভাবে কন্টিনিউ করব, কতদিন পর্যন্ত, ম্যাক্সিমাম কতদিন পর্যন্ত কন্টিনিউ করতে পারি। তো সাধারণত কম্বাইন্ড ওরাল পিলটা বলা হয় ডে 1 to day 5 এর মধ্যে শুরু করতে হবে। তাহলে কম্বাইন্ড ওরাল পিল ডে 1 to day 5 এর মধ্যে শেষ করতে হবে। এবং কম্বাইন্ড ওরাল পিলের ভিতরে কিছু কিছু পিল আছে 21 ডেজ করে, আর কিছু কিছু পিল আছে 24 ডেজ, কিছু কিছু পিল আছে 28 ডেজ। তাহলে আমাকে মনে রাখতে হবে যে আমাকে 21টা হচ্ছে, যেখানে 21টা করে স্ট্রিপে ট্যাবলেট আছে, তারা হচ্ছে 21 দিন প্রতিদিন একই সময়ে খাবে, প্রতিদিন একটা করে একই সময়ে খাবে, এবং তাকে হচ্ছে 7 দিন গ্যাপ দিয়ে নেক্সট পিলটা শুরু করতে হবে। আর 24 দিন মনে রাখতে হবে 28 ডেজ সাইকেল। আর 24টা পিল যেসব স্ট্রিপে আছে তারা 24 দিন খাবে, 4 দিন গ্যাপ দিবে, 4 দিন গ্যাপ দিয়ে আবার নতুন একটা স্ট্রিপ শুরু করতে হবে। আর যেখানে 28টা করে পিলস আছে সেখানে কোনো গ্যাপ দিতে হবে না, 28টা পিলস খাওয়ার পরেই সে হচ্ছে আবার নতুন একটা স্ট্রিপ শুরু করবে। তাহলে মনে রাখতে হবে যে 28 ডেজ সাইকেলের কথা চিন্তা করে মাথায় রেখে, তাহলে ডিপেন্ড আপন দ্য নাম্বার অফ দ্য পিলস, এটার উপরে ডিপেন্ড করে এটা করতে হবে। আচ্ছা, তারপরে তাহলে তাকে আমরা হচ্ছে পিলসের হচ্ছে কিভাবে খেতে হবে সেভাবে বলে দিলাম। এখন মিসিং পিল সম্পর্কে যদি অনেক সময় থাকে যে মিসিং পিল হলো, তখন কি করবে, হ্যাঁ, বা তুমি যদি জিজ্ঞেস করো ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন, হয়তো সে বললো যে আমি একটা পিল খেতে ভুলে গেলে কি করব, দুটো পিল খেতে ভুলে গেলে কি করব। যদি মিসিং পিল সম্পর্কে তুমি যদি কোয়েশ্চেনে পাও তাহলে বলবা, আর যদি তোমার মনে হয় যে আমার তো মনেই আছে, আমার তো সময় আছে, তাহলে আমি বলে যাই না কেন, তাহলে বলবে যে যদি সে কখনো একটা পিল মিস করে যায় তাহলে সে পরের দিন যখনই মনে পড়বে তখনই সে ওই মিসিং পিলটা খেয়ে নিবে, এবং আবার সেদিনেরটা সেদিনের রাতে ওই একই টাইমে খেয়ে নেবে। আর যদি দুটো ট্যাবলেট মিস করে যায় তাহলে পরের দিন একটা খাবে, আবার সেদিনেরটা খাবে, পরের দিন তারপরের দিন আরেকটা খাবে, তারপরেরটা খাবে, এবং কিন্তু এই সময় তাকে একটা এক্সট্রা একটা মেথড নিতে হবে। আর দুটোর বেশি হয়ে গেলে ইউ হ্যাভ টু সেই পিলটা খাওয়া বন্ধ করে দিতে হবে, সে আরেকটা মেথড দিয়ে চলবে, এবং যখন আবার নেক্সট পিরিয়ডটা স্টার্ট হবে সে ক্যান স্টার্ট দ্য পিল, সে তখন আবার নতুন স্ট্রিপ শুরু করতে পারে।
তা মোটামুটি এবং এগুলো করার আগে যে whether the patient is fit, যে আপনাকে যে আমরা এগুলো ফিল্ডসে দেব whether you are fit for the method, এর জন্য আপনাকে কিছু ইতিহাস নিতে হবে, আপনাকে আমরা শারীরিক কিছু পরীক্ষা নিরীক্ষা করব, আপনাকে কিছু ইনভেস্টিগেশনস করব। দেওয়ার পরে যদি আপনি ফিট হন, যেমন হিস্ট্রিতে যে ইম্পর্টেন্ট যেগুলো বললাম যে করোনারি হার্ট ডিজিজ বা ইসকেমিক হার্ট ডিজিজ, valvular heart disease, active liver disease, thromboembolic manifestation হিস্ট্রি আছে যাদের, তাহলে তাদেরকে আমরা দিস আর কন্ট্রাইন্ডিকেটেড, তাদেরকে দিতে পারবো না। অথবা তাকে এক্সামিন করতে যে দেখলাম যে ইউটেরাস হচ্ছে কনজেনিটাল ইউটেরাসে হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার আছে, তাহলে তাদেরকে আমরা দিতে পারবো না। তবে সার্ভিক্সে দেখা গেল সিআইএন আছে, সার্ভাইকাল ইন্টারইপিথেলিয়াল নিওপ্লাসিয়া আছে, তাদেরকেও দিতে পারবো না। তারপরে হচ্ছে হিস্ট্রিতে দেখা গেল যে ব্রেস্ট টিউমার আছে, তার ফ্যামিলি হিস্ট্রি ব্রেস্ট ক্যান্সার আছে, তাহলে ব্রেস্টটাকে তাকে তার স্ক্রিনিং করে নিতে হবে যে ব্রেস্টে কোনো অসুবিধা আছে কিনা, তাহলে আমাকে এক্সামিনেশন করতে হবে আর কিছু ইনভেস্টিগেশনস করতে হবে। যেমন দেখা গেল আনকন্ট্রোল ডায়াবেটিস, তোমাকে বললো যে 40 ইয়ার্স এর একজন মা আসছে, তোমার মহিলা আসছে ফর দ্য ওসিপি, তো ইউ অ্যাডভাইস দ্যাট। তাহলে দিস আর দ্য কমপ্লিকেটেড, যে 40 ইয়ার্স সাধারণত তোমাদের দেওয়া হয় পোস্ট গ্রাজুয়েশন লেভেলে থাকে, তাহলে 40 years with diabetes, তাহলে whether it is uncontrolled, whether there is affected of the other organs, heart, liver, heart, kidney affected হয়েছে কিনা, আই affected হয়েছে কিনা, তখন তাদের জন্য আলাদা চিন্তা ভাবনা করতে হয়। তাহলে সেগুলোর উপরে ডিপেন্ড করে কাজ করতে হয়। তাহলে আর ওসিপির হচ্ছে সবচেয়ে আরেকটা কি, যে নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস, ওসিপির হচ্ছে কিছু নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস আছে, তাহলে এই নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস গুলো তোমাকে বলতে হবে। তাহলে নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস এর ভিতরে কমন যে কয়েকটা কথা আছে, তোমাদের মনে যা যা আসে সেগুলা তোমরা কমনলি কয়েকটা কথা বলে দিবে। যেমন নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস এর ভিতরে মেইন হচ্ছে রেগুলারাইজেশন অফ মেনস্ট্রুয়েশনটা রেগুলার করে দিল। তারপরে প্রি মেনস্ট্রুয়াল সিমটমস, অনেক মেয়েদেরই মেনস্ট্রুয়েশনের আগে হচ্ছে কিছু সিমটমস ডেভেলপ করে, সেগুলোকে রিডিউস করে। এক্সেসিভ ব্লিডিং, মেনোরেজিয়া, সেটাকে কারেকশন করে। তাছাড়া দেখা যাচ্ছে যে কোলন ক্যান্সারের চান্স কমে যায়, তারপরে ওভারিয়ান ক্যান্সারের চান্স কমে যায়, তারপরে ব্রেস্টে কিছু সিস্টিক বিনাইন কিছু কন্ডিশন আছে, ফাইব্রোসিস্টিক ডিজিজ বলা হয়, তাহলে এই বিনাইন কন্ডিশনের চান্সটা কমে যায়। তাহলে দিস আর দ্য নন কন্ট্রাসেপটিভ বেনিফিটস অফ দ্য ওসিপি। তাহলে এগুলো সম্পর্কে তুমি একটু বলবে। বলার পরে মোটামুটি তোমার সবকিছু হয়ে গেল, তাকে নিয়মও শিখিয়ে দিলে কিভাবে করতে হবে, তারপরে লাস্টে থ্যাঙ্কস দ্য পেশেন্টকে থ্যাঙ্কস জানাও। ঠিক একইভাবে যদি কপারটি সম্পর্কে তোমাকে দেওয়া হয় যে কাউন্সিল দ্য পেশেন্ট অ্যাবাউট দ্য কপারটি, ঠিক একইভাবে তুমি গ্রিট করলা, ইন্ট্রোডিউস করলে, তারপরে তাকে থ্যাঙ্কস জানাচ্ছ যে তোমার কাছে আসছে সে কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস নেওয়ার জন্য। তারপরে এটার কপারটি মোড অফ অ্যাকশনটা বলো, এটা কতদিন পর পর দিতে হয়। কপারটি সাধারণত আমাদের দেশে এখন যেটা পাওয়া যাচ্ছে 380A, এটা হচ্ছে 10 বছরের জন্য, তাহলে 10 বছরের জন্য সে এটা কন্ট্রাসেপটিভ হিসাবে ইউজ করতে পারে, তাহলে একবার নিলে 10 বছর কাজ করছে। তারপরে এটার সাইড ইফেক্ট কি হতে পারে, তাহলে সাইড ইফেক্টের ভিতর খুব স্লাইট ক্র্যাম্প হতে পারে আফটার দ্য ইন্ট্রোডাকশনের পরপরই স্লাইট ক্র্যাম্প হতে পারে। তাছাড়া পরবর্তীতে ভেরি ফিউ পেশেন্ট কি হতে পারে, মেনোরেজিয়া, একটু ব্লিডিং এর চান্স বেশি থাকে, অনেক সময় অনেকের একটু ব্লিডিং টেন্ডেন্সি বেশি থাকে। তাহলে ব্লিডিং যদি কারো বেশি হয়, জাস্ট আমরা জানি যে ট্রানএক্সামিক অ্যাসিড এগুলো দিলেই ব্লিডিংটা কমে যায়। জাস্ট সিম্পল ট্রানএক্সামিক অ্যাসিড কয়েকটা 2-3টা ক্যাপসুল খেলে দেখা যাচ্ছে যে তার যদি স্লাইট ব্লিডিং হয় সেটাকে আমরা ট্রিট করতে পারছি। তাছাড়া কিছু কমপ্লিকেশনস হতে পারে, তাহলে সাইড ইফেক্টস এর ভিতরে খুব সামান্য আছে। আর যদি আনসেফ সেক্স থাকে তাহলে কিন্তু দেয়ার ইজ চান্স অফ পিআইডি। তাহলে এখানে হচ্ছে কপারটি যে কাপল নেবে, সেফ সেক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাহলে সেটা তাদেরকে অ্যাডভাইস করতে হবে এবং তার হিস্ট্রি থেকে তোমাকে বুঝে নিতে হবে যে whether she is practicing the safe sex or not। তাহলে এটা তোমাকে যখন তুমি হিস্ট্রি নেবে তখন whether she is fit for the কপারটি, তোমাকে সেটা দেখে নিতে হবে। তাহলে তোমাকে এই মেথডটার মোড অফ অ্যাকশন বলছো, এটা সাইড ইফেক্টস বলছো, কমপ্লিকেশনস কি হতে পারে সেটা সম্পর্কে বললে, যে ইন্ট্রোডিউসের সময় অনেক সময় পারফোরেশন হয়ে যেতে পারে, আর হচ্ছে পিআইডি হতে পারে, পিআইডি থেকে পিআইডির কনসিকুয়েন্স গুলো হতে পারে। সুতরাং তোমাকে whether the patient is fit for the IUD, তাহলে তোমাকে what are the points in favor of whether she is fit for the method, তাহলে সেই
ফিটনেসের জন্য যেটা করতে হবে যে ইউটেরাসে কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটি থাকতে পারবে না, আর তোমার ব্লিডিংটা তার আনডায়াগনোজ ইররেগুলার পিভি ব্লিডিং থাকতে পারবে না। তাছাড়া তার ইউটেরাসে বড় একটা ফাইব্রয়েড হুইচ ইজ ডিস্টর্টিং দ্য ইউটেরাইন ক্যাভিটি, এই ধরনের কেসে কিন্তু তোমাকে আইওডি দিতে পারছো না। অথবা তার যদি পিআইডির হিস্ট্রি থাকে, তার যদি একটোপিক প্রেগনেন্সির হিস্ট্রি থাকে, তাদেরকে আমরা আইওডি দিতে পারছি না। তাহলে তোমাকে হিস্ট্রি করে, এক্সামিন করে, ইনভেস্টিগেশনস করে তাকে দেখতে হবে whether she is fit for the IUD or not। তাহলে তোমাকে ক্যান্ডিডেট বাছাই করতে হবে। তারপর হচ্ছে when you can give that, তুমি কখন তাদেরকে এই এটা দিতে পারছো, কপারটিটা দিতে পারছো। তাহলে কপারটি দেওয়ার টাইম কখন, তাহলে তোমাকে সেই টাইমগুলো বলে দিতে হবে। ইন্টারভেল মিনস ইন বিটুইন টু প্রেগনেন্সি, দুইটা প্রেগনেন্সির মাঝখানে আমরা হচ্ছে দিব। তাহলে ইন্টারভেল সাধারণত আমরা আফটার 6 উইকস অফ পোস্টপার্টাম দিতে পারি, অথবা তার সাধারণত আমরা হচ্ছে পিরিয়ডের 3rd to 5th ডের মধ্যে সাধারণত দিই। কেননা ইন্ট্রোডাকশনের সময় স্লাইড ব্লিডিং হতে পারে, তখন রোগী বলতে এই ব্লিডিংটা মেনস্ট্রুয়েশনে মার্চ করে যায়, সুতরাং এই জন্য পেশেন্টের ওই ভয়টা থাকে না। আর হচ্ছে মেনস্ট্রুয়েশনের সময় সার্ভিক্সটা সফট থাকে, ইন্ট্রোডাকশনটা ইজিয়ার হয়ে যায়। সাধারণত আমরা এই জন্য ডিউরিং মেনস্ট্রুয়েশন এটা দিয়ে থাকি। তাছাড়া আজকাল তোমরা জানো যে ইট ক্যান বি গিভেন আফটার ডেলিভারি, ইমিডিয়েটলি আফটার ডেলিভারি পরপরই এটা দেওয়া যেতে পারে, কপারটি দেওয়া যেতে পারে। পোস্টপার্টাম আইওডি বলা হয় এটার জন্য, পোস্টপার্টাম আইওসিডি। তাহলে আইওসিডি দিতে পারি। তাহলে আইওসিডি কমপ্লিকেশনস কখন দিতে পারি আর কখন আমরা রিমুভ করবো? আফটার 10 years। ইউ ক্যান কিপ আপ টু 10 years পর্যন্ত রেখে দিতে পারি। এবং আমরা আগে বলতাম যে কপারটিটা সাধারণত উই প্রেফার ফর দ্য মাল্টি পেশেন্টস, কিন্তু আজকাল বলা হয় যে যদি নিউলি ম্যারিড কাপল, সে যদি একদম লং পিরিয়ড অফ টাইম সে যদি কন্ট্রাসেপশন মেথড নিতে চায় এবং বলে যে আমি পিল হচ্ছে রেগুলার খেতে পারি না, আমার মাথা ঘুরে, আমি আমার স্যুট করছে না, তাহলে যে এবং তার হচ্ছে ফার্দার স্টাডির দরকার আছে, সে হচ্ছে হায়ার স্টাডিজে যাচ্ছে, তার কেরিয়ারের কারণে আজকাল মেয়েরা অনেক পড়াশোনা করছে এবং তাদের কেরিয়ার সচেতন অনেক, সুতরাং তারা চাচ্ছে না আমি প্রেগনেন্সিটাকে অনেক দিন পিছাতে চাই। You can prescribe the copperty also, the nulliparous, মানে who has no baby, তাদেরকেও কিন্তু প্রেসক্রাইব করা যায়। তাহলে ঠিক এইভাবে আমরা তাহলে চলে যেতে পারি। তারপরে ধরো আমরা আসলো এখন এইভাবে কন্ট্রাসেপশনের সব মেথড গুলো নিয়ে তোমরা এইভাবে মানে জাস্ট এই ক্রোনোলজিকে মেনটেন করবে। তারপরে ধরো একটা পেশেন্ট আসছে যে 30 years with a fibroid about 6 centimeter by 8 centimeter by 8 centimeter, and she is trying for pregnancy, but she doesn't conceive as she has the fibroid. The fibroid এর জন্য তা কনসিভ করছে না, অথবা বললো যে she has menorrhagia and progressive menorrhagia, and ultrasonography revealed a fibroid, is a large fibroid in the uterus, or there are multiple small fibroids in the uterus. What is your mode of treatment? তাহলে যখনই আমরা দেখবো যে তার ফ্যামিলি কমপ্লিট না, তার বয়স লেস দেন 40 years, তখন আমাদের কিন্তু অ্যাডভাইস থাকবে ফর মায়োমেক্টমি। আর যদি দেখি যে ফ্যামিলি কমপ্লিট, এজ মোর দেন 40 years, তাহলে উইল প্রেফার ফর দ্য হিস্টেরেক্টমি। তাহলে আমাকে যদি কাউন্সিলিং করতে হয়, যে মায়োমেক্টমির জন্য কাউন্সিলিং করতে হয়, তাহলে আমাকে তাহলে কিভাবে শুরু করব? তাহলে তো আমার বইতে কিভাবে থাকে, লেখা থাকে যেভাবে একটা মায়োমেক্টমি করার জন্য আমার যা যা প্রয়োজন হয়, তাহলে ঠিক আমি সেই ক্রোনোলজিটাকে মেনটেন করব। তাহলে প্রথমে আসি, তাহলে আমি গ্রিট করলাম, ইন্ট্রোডিউস করলাম, থ্যাঙ্কস জানালাম তাকে আসার জন্য, ট্রিটমেন্টের ব্যাপারে অ্যাডভাইস নেওয়ার জন্য। তাহলে এই মায়োমেক্টমি তাহলে কেন করছি? তাহলে মায়োমেক্টমি, তাহলে হোয়াট ইজ মায়োমা? তাহলে তোমাকে বলবো যে দিস ইজ এ benign tumor of the uterus, and in your uterus there is this benign tumor, and your age is 30 years, and you have 2-3 babies maybe, but your age is less, so our preference is for the myomectomy. And myomectomy means we will only remove the tumor, but your uterus will be intact. And for this myomectomy, before this operation, we'll do some investigations for your anesthesia fitness. And আমরা তাহলে এই anesthesia fitness এর জন্য যে রুটিন, যে গাইনোকোলজিক্যাল যে কোনো কেসের জন্য যে ইনভেস্টিগেশনস গুলো করি, তাহলে সেই ইনভেস্টিগেশনস গুলো, তাহলে ব্লাডের কিছু টেস্ট আছে, ইউরিন আছে, এক্সরে আছে, ইসিজি আছে, এই টেস্টগুলোর কথা তাহলে তাকে বলতে হবে যে এই টেস্টগুলো করব। দেন উইল গো ফর দ্য
your operation and before operation যারা ইনফার্টিলিটি নিয়ে আসবে তাদেরকে বলা হয় যে prerequisite before myomectomy for infertile patient is the semen analysis of the husband এর semen analysis টা করতে হবে তারপরে and you have to keep ready at least 2 units of the whole blood 2 ইউনিট ব্লাড রাখতে হবে কেন মায়োমেক্টমির সময় দেখা যাচ্ছে যে ব্লিডিং এর চান্সটা বেশি থাকছে তারপরে অপারেশন করলাম এবং এই অপারেশন করার জন্য there may be some side effects or complications you have to always যে কোনো অপারেশনের আগে দেখবা আমরা একটা কনসেন্ট পেপারে সিগনেচার করে নিই যে কেন আমি জানি না আমরা তো রোগীর ভালোর জন্য অপারেশন করতে চাই কিন্তু sometimes there occurs some accidents these accidents occurs from anesthesia to surgery তাহলে অ্যানেস্থেসিয়া থেকে সার্জারি পর্যন্ত যে কোনো সময় যে কোনো একটা কমপ্লিকেশনস হতে পারে যেটা আমাদের হাতে থাকে না যেমন অ্যানেস্থেসিয়ার জন্য সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে তাহলে দেখা যাচ্ছে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট মাঝে মাঝে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু তাকে হচ্ছে রিসাসিটেট করে মা ভালো হয়ে যাচ্ছে বাট রেয়ারলি ভেরি রেয়ারলি দেখা যাচ্ছে যে তাকে আর ফিরায় আনা যায় না ঠিক অপারেশনের সময় দেখা গেল যে ইনজুরি হতে পারে সারাউন্ডিং বাউল ইনজুরি হতে পারে অথবা লার্জ ব্লাড ভেসেল ইনজুরি হতে পারে তারপরে হিউজ হেমোরেজ হতে পারে অপারেশন করার সময় টিউমার রিমুভ করার সময় এবং দেখা যায় যে টিউমার রিমুভ করতে হতে যখন মাল্টিপল ফাইব্রোস থাকছে অথবা ফাইব্রয়েড পজিশন যদি দেখা যায় মেইনলি সার্ভাইকাল ফাইব্রয়েড যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে ইউটেরাসটাকে রাখা যাচ্ছে না ইউ হ্যাভ টু ডু দ্য remove the uterus also এই জন্যই বলা হয় মায়োমেক্টমির কনসেন্ট নেওয়ার সময় you have to take the consent of the hysterectomy তবে যে রোগী তো এই কথা শুনলে ভয় আমাদের aim থাকবে only remove your tumor but ফাইব্রয়েড যদি থাকে তুমি কিন্তু প্রথমে মাল্টিপল ফাইব্রয়েডস তাহলে কিন্তু প্রথমে বলবে যে এত বেশি টিউমার আছে এবং পজিশনটা এত খারাপ যে দেখা যেতে পারে যে অপারেশনের সময় হিস্টেরেক্টমি লাগতে পারে এই জন্য হিস্টেরেক্টমির কনসেন্ট নিয়ে নেওয়া হয় যেটা হতে পারে যে রিকারেন্স আবার টিউমার কিন্তু রিকার করতে পারে আবার তার মেনোরেজিয়া ছিল মেনোরেজিয়া পারসিস্ট দেখা যাচ্ছে যে 5% এ মেনোরেজিয়া পারসিস্ট করতে পারে দেখা যাচ্ছে 15% 5 to 15% এ আবার রিকারেন্স হতে পারে এবং আমরা যদি ইনফার্টিলিটি যদি ট্রিটমেন্ট করি টিউমার রিমুভ করলেই কিন্তু 100% কিন্তু প্রেগন্যান্ট হয় না দেখা গেল 30 to 40% তার প্রেগন্যান্সি হতে পারে সুতরাং যে ইনফার্টিলিটি নিয়ে তোমার কাছে আসছে তাকে কিন্তু তোমাকে বলে দিতে হবে যে টিউমার রিমুভ করছে মানে কিন্তু প্রেগন্যান্সি আসছে না 30 to 40% এ দেখা যাচ্ছে যে নাও হতে পারে 30 to 40% প্রেগন্যান্সি হতে পারে আর বাকিদের নাও হতে পারে তাহলে তাকে এই কথাগুলো তাকে বলে দিতে হবে থ্যাঙ্কস দ্য পেশেন্ট তাহলে মোটামুটি মায়োমেক্টমি যে আমরা এইভাবে ঠিক হিস্টেরেক্টমির বেলাতেও ঠিক একইভাবে কিন্তু তাহলে হিস্টেরেক্টমি আমার হচ্ছে যে whether this patient is fit for hysterectomy তাহলে আমাকে প্রথম ইনিশিয়াল পার্টস গুলো হয়ে গেছে ইনিশিয়াল আমরা বলছি যে introduce the patient as she has come to you for counseling তারপরে থ্যাঙ্কস জানালে তারপরে তাকে হিস্টেরেক্টমি তাহলে হিস্টেরেক্টমির ইন্ডিকেশন তাহলে হিস্টেরেক্টমিটা কেন করছো তোমাকে সিনারিওতে দেওয়া থাকবে যে she has multiple fibroids, she has adenomyosis, menorrhagia. You are going for the hysterectomy, come to the patient.